নমস্কার বন্ধুরা, আমরা আপনাদের জন্য কিছু বাছাই করা গল্প উপস্থাপন করতে চলেছি, যা পরপর আসতে চলেছে একের পর এক। যে লেখকের লেখা গল্পগুলি আপনারা শুনতে ও দেখতে চলেছেন, তিনি হলেন সত্যজিৎ রায়। এনার জন্ম 2রা মে 1921 সালে। বাংলা চলচ্চিত্রে তিনি এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন ভূষিত হয়েছিলেন অর্ডিনারি অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে, তেমনি সাহিত্য রচনার জন্য পেয়েছিলেন আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তারই সৃষ্টি ব্যোমকেশ বক্সী, ফেলুদা, তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু ইত্যাদি নানান চরিত্র। আজকে আমরা তারই সৃষ্ট তারিণীচরণ বাণুজ্যে, যাকে আমরা তারিণী খুড়ো নামেও চিনি, এক বিস্ময়কর চরিত্র। তারিণী খুড়ো সেই বাঙালির প্রতিনিধিত্ব করেন যে বাঙালি ভ্রমণ পিপাসু, যে বাঙালি অ্যাডভেঞ্চার প্রিয়। সারা জীবন নানান কাজ করেছেন খুড়ো, যদিও কোনো কাজে বেশি দিন টিকে থাকতে পারেননি তিনি। বয়স বাড়লে কি হবে, বুড়োদের কোম্পানি নাকি ওনার পছন্দই হয় না। গল্পের আসর জমাতে তারিণী খুড়োর জুড়ি মেলা ভার। গল্প বলাটাও যে একটা আর্ট, তা তিনি বারবার প্রমাণ করেন। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায়ের গল্প 101 থেকে। এর প্রথম প্রকাশনা সন্দেশ পত্রিকায় 1988 সালের আষাঢ় মাসে। আজকের গল্পের প্রধান চরিত্রে তারিণী খুড়ো ও তার দলবল এবং সুরেশ মাথুর আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে আজকেকার গল্প গণৎকার তারিণী খুড়ো। তারিণী খুড়োর এক ভাইপো চা কোম্পানিতে কাজ করে। সে খুড়োকে একটি স্পেশাল কোয়ালিটির চা দিয়েছিল। খুড়ো সেই চাটা দোকানিকে দিয়ে বলল, আজকে দুধের চা খাবো না, এই চা খাবো। আরে, টিনের কোটোটা খোলার ব্যবস্থা কর। আজকে দুধের চা না খেয়ে এইটাই খাবো। বাবু, ও বাবু, জি আচ্ছা। বৈশাখ মাসের এক রবিবারের সন্ধে। দুপুরের দিকে কাল বৈশাখী হয়ে গেছে। এখন সবকিছুই শান্ত। আমাদের চায়ের আড্ডা ঠেকে শ্রোতারা সব জোগাড় হয়ে গেছে। তার মধ্যে ন্যাপলাও আছে। ন্যাপলা বলল, অনেক তো ভূতের গল্প হলো, আজ একটা অন্য কিছু একটা হোক। আরে আপনি বলেছিলেন না কিছুদিন আপনি গণৎকারী করেছিলেন, তখন নাকি কি একটা আশ্চর্য ঘটনা ঘটে। সেই গল্প কিন্তু আজও শোনা হয়নি খুড়ো। সে গল্প বলিনি বুঝি? ওরা সবাই একসঙ্গে না বলল। খুড়ো বললেন, আগে একটু নতুন চাটা টেস্ট করে নি। চায়ে ঠোঁট ঠেকাতে না পারলে আমার আবার গল্প ঠিক জমে না। 5 মিনিটের মধ্যেই চা এসে গেল। ভুরভুরে সে কি সুগন্ধ! খুড়ো ওই গরম চায়ে একটা চুমুক দিয়ে বললেন, বাহ, খাসা চা। চা পানের পর একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে তাতে দিলেন মোক্ষম এক টান।
বিড়িটা শেষ করে তারিণী খুড়ো তার গল্প বলা শুরু করেন। ঘটনাটা ঘটে নাগপুরে। আমি বোম্বাই গেছিলাম ফিল্মে যদি কিছু কাজ টাজ পাওয়া যায়। তা বলে তোরা মনে করিস না যে ফিল্মে অভিনয় করার আমার খুব একটা ইচ্ছে ছিল, তা কিন্তু নয় মোটেই। আমি ওই প্রোডাকশন ম্যানেজারের কাজটা মোটামুটি ভালো জানতাম। টালিগঞ্জে বাংলা কিছু ছবির কাজ আমি করেছি, তাই সেই দিকেই আমি চেষ্টা করছিলাম। একটা ছবিতে কাজটা জুটেও গেল। আমি থাকি বিলে পারলেতে, দোতলা বাড়ির একতলায় একটা ছোট্ট ফ্ল্যাটেতে। তুমি বাড়িও পেয়ে গেলে? আগে শোন, পুরো দোতলাটা জুড়ে থাকেন বোম্বের এক বিখ্যাত বড় জ্যোতিষী। নাম তার মুকুন্দ পটবর্ধন। দিশি মতে হাত দেখিয়ে তার খুব নাম ডাক। তো একই ফ্ল্যাটে থাকতাম, আমার প্রতিবেশী, তাই আমার সঙ্গে আলাপটাও হয়ে গেল। বাহ 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 বাহ, ভালো ভালো। কেন জানি না, ভদ্রলোকের আমাকে বেশ ভালো লেগে গেল। তিনি আমাকে বললেন, তোমাকে আমি আমার কাজ শেখাবো। তো যা কথা তাই কাজ। সারাদিনের কাজের পরে ভদ্রলোকের ঘরে রাত্রে আমি হস্তগণনা শিখতে শুরু করলাম। কি বলবো, অদ্ভুত সাবজেক্ট, বেশ নেশা ধরে গেল। তা কি বলবো, বেশ 2 মাসের অধ্যাবসায় আমিও মোটামুটি বেশ হাত দেখতে পাচ্ছি। স্টুডিওর কয়েকজনের হাত দেখে বেশ অতীত ভবিষ্যৎ আমি বলে দিলাম। এক প্রফেসরের ছবি হিট হবে সেটাও বলে দিলাম। বাহ খুড়ো, বাহ, দারুণ দারুণ। তাদের কি বলবো, আর সেটা ফলেও গেল। শেষটায় মনে হলো আমি নিজেই এ কাজ করে বেশ ভালো রোজগার করতে পারি। এক কাজে বেশি দিন তো টিকতে পারি না, সেটা তো তোদের আগেই বলেছি। তাই ফিল্মের লাইন ছেড়ে ওই হস্তরেখার লাইনটাই ধরে নিলাম। তবে বোম্বেতে নয়, কারণ বোম্বেতে পটবর্ধন এক ছত্র অধিপতি। আমাকে অন্য কোনো জায়গা দেখতে হবে। সেজন্য চলে গেলাম নাগপুর, 5 পাগলি অঞ্চলে। রাস্তার ওপর একটা ঘর নিয়ে তার দরজায় একটা নোটিশ ঝুলিয়ে দিলুম। এখানে হস্তরেখা দেখে ভবিষ্যৎ গণনা করা হয়, বেঙ্গলের বিখ্যাত গণৎকার ইত্যাদি ইত্যাদি যা লেখা হয় আর কি। দেখতে দেখতে প্রসাদ জমে উঠলো। খুড়ো, চমৎকার চমৎকার। তবে এইরকম র্যাপিড সাকসেস হবে সেটা কিন্তু আমি আশা করিনি। 1 বছরের মধ্যেই একটা বড় ফ্ল্যাটে উঠে যেতে হলো, একটা বিয়ে পাস ছোকরা সেক্রেটারি রাখতে হলো। খুড়ো, আমাকে ডেকে নিতে পারতে। তাহলে ছোট কলা পূর্ণ হতো, কি হলো? হ্যাঁ। তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষ থেকে হাতের ছাপ আসে, আর সেই ছাপ দেখে আমি গণনা করি। সেক্রেটারি সেগুলো টাইপ করে যথাস্থানে পাঠিয়ে দেয়। ওই অঞ্চলের বেশিরভাগ মক্কেলই হচ্ছে ব্যবসাদার, আর তারা প্রায় সবাই মারোয়ারি। মাসের ইনকাম তখন আমার প্রায় 3,000 টাকা। খুড়ো, 3,000? হ্যাঁ, তা তো হবে। আর সেই সময় আমার বয়সও 32। এত কম? তাহলে কতদিন আগের কথা তোরা সব বুঝতে পারছিস। এর মধ্যেই একদিন এক ভদ্রলোক এলেন, ফর্সা, বেশ একহারা চেহারা, চোখে চশমা, পরনে বিলিং পোশাক, বয়স আন্দাজ 30। তিনি তার হাতটা দেখিয়ে বললেন, আমি একটা নতুন কাজে জয়েন হচ্ছি। কাজটা ঠিক হচ্ছে না কি কেমন কি আমাকে একটু যদি দেখে বলেন। আমিও চটপট তার হাতের রেখা দেখে বললাম, যা করতে যাচ্ছ করো, তোমার নতুন চাকরিতে উন্নতি হবে। এবার সে ভদ্রলোক আমাকে বললেন,
আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আমি আগেই লক্ষ্য করেছিলাম ভদ্রলোকের কাঁধে একটা নকশাদার ব্যাগ ঝুলছে। ভদ্রলোক তার মধ্যে থেকে একটা খাম বার করে তার ভিতর থেকে তিনি এক শীট কাগজ টেনে বার করলেন। কাগজটা পুরানো, তা দেখলেই মোটামুটি বোঝা যায়। সেই কাগজে রয়েছে কালো কালি সমেত একটা রেখাওয়ালা হাতের দাগ। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। কাগজের ওপর দিকে ডান কোণায় একটা তারিখ লেখা রয়েছে। সেটা প্রায় 15 বছর আগের। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কার হাতের ছাপ? আমার বাবার। একটা পুরনো আসবাবপত্রের জায়গা ঘাঁটতে ঘাঁটতে তার মধ্যে থেকে এটা বেরিয়ে পড়েছে। আমার মনে হয় এটা বাবা করেছিলেন মুম্বাইয়ের যে জ্যোতিষী মিস্টার পটবর্ধন, ওনাকে পাঠাবার জন্য, কিন্তু খুব সম্ভবত এটা হয়ে ওঠেনি। আমি বললাম, আমাকে কি এই হস্তরেখা থেকে এখন গণনা করতে হবে? তিনি জানালেন যে হ্যাঁ, বিশেষ কয়েকটা তথ্য। আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাবার বয়স সেই সময় কত ছিল? তিনি জানালেন 55। আমি হাতে দেখে বিচার করে একটা অদ্ভুত তথ্য বের করলাম। ভদ্রলোকের মৃত্যু হয়েছে ওই 50 বছর বয়সেই। সেটা আমি বললাম আমার মক্কেলকে। তিনি আরো জানতে চাইলেন, স্বাভাবিক মৃত্যু কি? আমি আবারও হাতের ছাপটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। দেখে বললাম, রেখা স্পষ্টই বলছে অপঘাতে মৃত্যু, স্বাভাবিক নয়। উনি বললেন, আপনি 100% নিশ্চিত? আমি বললাম, অ্যাবসলিউটলি। আমি কথাটা বেশ জোর দিয়েই বললাম। খুড়ো, ভুল হলে কষ্ট আছে। আরে না রে বাবা, ভুলের কোনো জায়গাই নেই। তিনি আমাকে বললেন, তাহলে ঘটনাটা আপনাকে একটু খুলেই বলি। তো আমি বললাম, হ্যাঁ বলুন, সবিস্তারে সবকিছু বলুন। তারপরে তিনি বলতে শুরু করলেন। তার বলা শুরু হলো, দেখুন, আমার বাবার নাম ছিল প্রকাশ চন্দ্র মাথুর। আচ্ছা, আমি বাবার একমাত্র সন্তান। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যান। আমি মানুষ হই আমার এক বিধবা পিসির কাছে। ঠিক আছে, আমার নাম সুরেশ মাথুর। বাবা ব্যবসাদার ছিলেন। বাবার একজন অংশীদার ছিলেন, গজানন আপ্তে। আজ থেকে প্রায় বছর 15 আগে, যখন আমার বয়স ছিল 17, বাবা কোনো একটা বিশেষ কারণে খুব কষ্ট পান। বাবাকে এত বিচলিত হতে আমি কখনোই দেখিনি। আমি কারণ জিজ্ঞেস করতে বাবা বলেন, যাকে আপনজন বলে মনে করা যায়, সে যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে যত কষ্ট পেতে হয় তেমন আর কিছুতেই হয় না। আমার সম্ভবতই বাবার বিজনেস পার্টনারের কথা মনে হয়, কিন্তু বাবা এই নিয়ে আর তেমন কিছু বলেননি। তারই কিছুদিন পরে বাবার অফিসে, ওনার নিজের চেম্বারেই, ডেস্কের ওপরে ওনাকে হুমড়ি খেয়ে পড়ে থাকতে অবস্থায় দেখা যায়। তখনই ডাক্তারও ডাকা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাবা চলে গেছেন। ডাক্তার বলেন হার্ট অ্যাটাক, কিন্তু আমার ইচ্ছে ছিল পুলিশ ডাকার। কারণ আমার সন্দেহ হয়েছিল বাবাকে হত্যা করা হয়েছে। বাবা তার অংশীদারের কীর্তি ধরে ফেলেছেন, তাই তাকে মেরে তার মুখ বন্ধ করা হয়েছে। কিন্তু আমার তখন মাত্র 17 বছর বয়স। কে শুনবে আমার কথা? আজ আপনার গণনায় জানতে পারছি যে আজ আমার সেই ধারণাটাই ঠিক ছিল। মাই ফাদার ওয়াজ
মার্ডার। যাই হোক, দেখো, এতদিন আগেকার খুনের ব্যাপারে এখন তো তুমি আর কিছু করতে পারবে না। সুরেশ মাথুর আমার ধন্যবাদ দিয়ে আমার পারিশ্রমিক মিটিয়ে তারপরে চলে গেল। এই ঘটনার প্রায় 6 মাস পরে একদিন হঠাৎ আমার কাছে এক মক্কেল এসে হাজির। বছর 60-62 বয়স হবে, ঘি খাওয়া চেহারা। আমাকে বললেন তিনি একজন ব্যবসাদার, একটা নতুন ব্যবসায় টাকা ঢালতে যাচ্ছেন, তার ফলাফল কি হবে সেটাই জানতে চান। সামনে তার কোনো আর্থিক বিপর্যয় আছে কি? আমি জিজ্ঞেস করতে তিনি বললেন তার নাম গজানন আপটে। আমি তো শুনে অবাক। যাই হোক, মক্কেল যখন, তখন তো তাকে অ্যাটেন্ড করতেই হবে। আমি তখন তাকে আমার ফরাসে বসালাম। তারপর আমার একটা প্রশ্ন ছিল, সেটা তাকে করলাম। আপনার বয়স কত? ভদ্রলোক বললেন 66। আমি তার হাতের রেখার দিকে মন দিলাম, দেখি নতুন ব্যবসা ফাঁদার তার কোনো প্রশ্নই আসছে না। এই বছরেই ভদ্রলোকের মৃত্যু, এবং সেটা অপঘাতে। কিন্তু সে কথা তো তাকে আর বলতে পারি না। বললাম, তোমার নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো সুফল হবে না, তুমি যা করছো তাই করো। ওপার থেকে আওয়াজ এলো, তুমি ঠিক বলছো, আমি কিন্তু অনেক ভেবেচিন্তে তবে এই পন্থা স্থির করেছি। আমি ভদ্রলোককে আবার বারণ করলাম, তার হাতের তেলও আমার সামনেই খোলা। আমি তখনও মনে মনে গণনা করে চলেছি। হঠাৎ একটা ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভদ্রলোকের হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি 15 বছর আগে একটা খুন করেছেন। সাংঘাতিক একটা ফাঁড়া ছিল, কিন্তু সে ফাঁড়া তিনি কাটিয়ে উঠেছেন, সে কথাও হাতে রয়েছে। আমি অবশ্য সে কথা তাকে কিছু বললাম না। কেন খুড়ো বললে না? বলা তো উচিত ছিল। না রে বাবা, সব কথা সব জায়গায় বলতে নেই। আর গল্পের মাঝখানে তুই কাঠি করিস না তো। ভদ্রলোক আমার পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে আমার কাছ থেকে চলে গেলেন। আমি আবারও তাকে বলে গেলাম যে নতুন ব্যবসায় টাকা ঢেলে কোনো ফলই হবে না। এর ঠিক 7 দিন পরে সুরেশ মাথুর আবার এসে হাজির। আচ্ছা, আমি বললাম, কি ব্যাপার? তাকে দেখে বিশেষভাবে উত্তেজিত বলে মনে হচ্ছিল। সে বলল যে এর মধ্যে নাকি গজানন আপটের অফিসে গিয়েছিল। আপটে ছিলেন না, কিন্তু তার সেক্রেটারি ছিল। সেটা জেনে শুনেই নাকি মাথুর গিয়েছিল। সেক্রেটারি নাকি 20 বছর ধরে ওই অফিসেই চাকরি করছে। তার সঙ্গে কথা বলার দরকার ছিল মাথুরের। মাথুর তাকে তার বাপের মৃত্যুর কথা জিজ্ঞাসা করে। সেক্রেটারি বলে তার পুরো ঘটনাটা খুব পরিষ্কার মনে আছে। সে প্রকাশ মাথুরের বিশেষ অনুভক্ত ছিল। সে আরো জানায়, বিকেলে কফি খাওয়ার পরেই নাকি তার ওই মৃত্যু হয়। সেক্রেটারি সন্দেহ করেছিল যে নিশ্চয়ই হোক বা না হোক ওই কফিতেই বিষ মেশানো আছে, কিন্তু ডাক্তারের মুখের ওপর সে কোনো কিছুই বলতে পারেনি। তাহলে এখন তোমার কি মতলব? আমি আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। সে কি? কি করে? যে করে হোক।
যে করেই হোক। আমি যে গজানন আপ্টের হাত দেখেছি, আর তাতে যা দেখেছি তার আয়ু ফুরিয়ে এসেছে, সে বিষয়ে আমি আর কিছু বললাম না। সুরেশ মাথুর প্রতিশোধের কথা বলে আমার অফিস থেকে বেরিয়ে চলে গেল। এর ঠিক 3 দিন পরে খবরটা খবরের কাগজে বেরোলো, গজানন আপ্টে খুন হয়েছেন। তিনি ইটওয়ারি রোডে থাকতেন। প্রতিদিন সন্ধ্যায় অফিসের শেষে তিনি জুমা তালাবের পাশে হাঁটতে যেতেন। সেই হাঁটা অবস্থায় কেউ পেছন থেকে এসে কোনো ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে, আর তৎক্ষণাৎ তার সেখানেই মৃত্যু হয়। পুলিশ আততায়ীর সন্ধান করছে, কিন্তু আমি তো জানি সুরেশ মাথুরের হাত আমি দেখেছি। আমি জানি তার এখন একটা ফাঁড়া আছে, কিন্তু এ ফাঁড়া এ কাটিয়ে উঠবেই। শেষ পর্যন্ত হলো তাই, পুলিশ খুনিকে ধরতে পারলো না। তাহলে গজানন আপটি খুন আনসলভড ক্রাইমদের আওতায় ফেলে দেওয়া হলো। শেষমেশ ফাইল ক্লোজড হয়ে গেল। সুরেশ মাথুর যে শুধু রেহাই পেল তাই নয়, আমি জানি যে 82 বছরের আগে তার আর কোনো বিপদ নেই, সে সম্পূর্ণ মুক্ত। 82 বছর গিয়ে তবেই হবে তার মৃত্যু, এবং সে মৃত্যু হবে স্বাভাবিক। অন্তত তার হাতের রেখা তাই বলে। তাহলে বন্ধুরা, গল্প ভালো লাগলো শুনলে আজকের গল্প? তাহলে নেক্সট গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর শেয়ার করে দাও, লাইক করো। ভিডিওগুলো যত লাইক করবে তত আমরা মনোবল পাবো, আর সাবস্ক্রাইব করলে নতুন নতুন গল্প তোমরা পাবে। ধন্যবাদ। বাবু, ও বাবু, আরেক পেয়ালা চা দেবো নাকি? না রে, আজ আর চা খাবো না, এবারে উঠবো, একটা পাইপ টানতে টানতে বেরিয়ে যাবো।